স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল জিকে সব নিউ। এসএলএসটি বাংলার জন্য আজকের গুরুত্বপূর্ণ টেস্টটি হলো সাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1894 সালে। জন্মস্থান বনগাঁ, তৎকালীন 24 পরগনার অন্তর্গত। বাল্য ও কৈশোর মূলত দারিদ্র্য ও অভাব অনটনের মধ্যে কেটেছিল। প্রবাসী পত্রিকায় প্রকাশিত প্রথম গল্প হল উপেক্ষিতা। এটি তার কথা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার অন্যতম বিখ্যাত রচনা হলো পথের পাঁচালী। বইটি ভাগলপুরে লেখা। এছাড়া তিনি অনেক গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ও দিনলিপি এবং শিশু সাহিত্যের রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য বইগুলি হলো বনে পাহাড়ে, মরণের ডঙ্কাবাজি, হিরে মানিক জলে, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিত, ইছামতি, দেবযান, আদর্শ হিন্দু হোটেল। তার লেখায় পল্লী প্রকৃতি এবং অরণ্য প্রান্তর যেমন আশ্চর্য সজীবতা লাভ করেছে, তেমনই গ্রাম বাংলার দুঃখ, দারিদ্র্য, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা লেখায় প্রাণবন্ত হয়ে উঠেছে। 1950 সালে তিনি মারা গেছেন। 1951 সালে তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। সাবলতলার মাঠ আমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে নেওয়া হয়েছে। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে সাবলতলার মাঠটি সাহিত্যে সঞ্চয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে দশম শ্রেণী। গল্পটি শুরু করলাম আমরা। অনেক দিন পরে সাবলতলার মাঠে দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। এখানে লেখক তাহলে কি বলছে? লেখক ছোটোবেলায় পিসিমার বাড়িতে থাকতো। পিসিমার বাড়ি সাবলতলার মাঠের কাছে। লেখক দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়ত। তারপরে বলছে সেদিন কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠে চোখ পড়ল। কিন্তু মস্ত বড় কী একটা কারখানা হচ্ছে সেখানে। রেল লাইনে বসেছে মাঠের উপর দিয়ে, বড় বড় রেল লাইন, কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে। লোকজনের, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালাঘর ও তাঁবু চারধারে। ইঞ্জিনিয়ার, ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে। ইলেকট্রিকের টেলিফোন তার খাটানো হয়। ইট বোঝাই ও কাঠ বোঝাই লরির ভিড় নতুন চওড়া রাস্তাগুলো উপর। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। এখানে লেখক একটি কলকারখানার সামগ্রিক চিত্র ফুটিয়ে তুলেছেন। লেখক অবাক হয়ে বলছেন, এ কী হলো? তখন ছোটোবেলায় সাবলতলার মাঠ বিশাল বড় দেখেছে। এখন তো সে মাঠটাই আর দেখতে পাচ্ছে না। তার চারদিকে তার বদলে কি রয়েছে? তার বদলে তাঁবুর সারি, ইট খোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। তাহলে লেখক কোথায় নেমেছে? লেখক নেমেছে মার্টিন লাইনের ছোট স্টেশনে। গরুর গাড়ি করে চলেছেন তিনি। এখানে এসেছেন মূলত তার মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে সাবলতলার মাঠ। লেখকের সন্দেহ হচ্ছে এটি সাবলতলার মাঠ কিনা। তাই তিনি গরুর গাড়ির গাড়োয়ানকে বলেছেন, হ্যাঁ রে, এটা সাবলতলার মাঠ না? গাড়োয়ান বলছেন, হ্যাঁ বাবু। লেখকের
সন্দেহ দূর হলো। তারপরে তিনি জিজ্ঞাসা করছেন যে এই কলকারখানা বসছে কত দূর অঞ্চল নিয়ে। তখন গারোয়ানটি বলছেন, উই বাজতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপতা, হাঁসখালির চড়া পর্যন্ত। তাহলে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তোমরা জানতে পারলে? গ্রামগুলো সব কোথায়? লেখক কৌতূহলবশত জিজ্ঞাসা করছেন। গারোয়ান বলছেন, সব উঠিয়ে দিয়েছে। লেখকের তখন ছোটোবেলাকার কথা মনে পড়েছে। তখন 11 বছর বয়স। সেই সময়ের স্কুলের কথা মনে পড়েছে। সেই সময় দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টার মশাই উমাচরণ মাস্টারকে তার মনে পড়ছে। তিনি দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারই করেছিলেন। হেডমাস্টার উমাচরণ গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার পাশে তক্তাপোষে তার বাসা ছিল। দেয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তক্তাপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটি চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি। সেইটাই বেশি করে মনে আছে, এক গাছা তেলে জলে পাকানো বেত। লেখকের কোনটি বেশি মনে পড়ে আছে? সেটি হচ্ছে এক গাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। তখন লেখক অল্প বয়স্ক ছিলেন। লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরে দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তাহলে লেখকের মাস্টারমশাইয়ের বইয়ের নাম কি? আক্কেল গুরুম। আক্কেল গুরুম বইটি মূলত প্রহসন। লেখকের সেই 11 বছর বয়সে প্রহসন ও আক্কেল গুরুম কথাটির অর্থ বুঝতেন না। মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরাজি পড়া ছোকরার কথা। পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরাজি পড়া ছোকরাটি খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টারমশাই আমাদের দিকে সগর্বে বলতেন, অর্থাৎ লেখকের দিকে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা তাকে বলেছেন যে, উমাচরণবাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? তখন লেখক বলেছেন, গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? উমাচরণবাবু মৃদু হেসে বলেছেন, গিরিশ ঘোষ জানো না? ও, কী বা জানো? তখন লেখক লজ্জায় কোনো উত্তর দেয়নি। শুধুমাত্র ওই সময় গিরিশ ঘোষ মহাশয়ের নাম তিনি প্রথম শুনলেন। পণ্ডিত মশাই উমাচরণ তার এই মূল্যবান প্রহসন লেখকের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন। বিক্রি অনেক করেছিলেনও। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা দুখানা আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা। নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা, অর্থাৎ লেখকের পিসিমা, লেখককে বলছেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম 9 আনা, পয়সা ফেরত দিলে না। তাহলে কত পয়সা ফেরত পাবে? 9 আনা পয়সা। তখন লেখকের পিসিমা যখন জানতে পারলেন যে আক্কেল গুরুম বইটি নেওয়ার জন্য 9 আনা পয়সা ফেরত পায়নি, লেখকের পিসিমা
তখন বলছেন, আক্কেল গুরু, সে আবার কি বই? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেমন পড়ার মুখো মাস্টার, তেমনই পড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরু। সেকেলের মানুষ, লেখকের পিসিমা। তার কাছে এই যে আক্কেল গুরুম প্রহসনটির অর্থ কিছুই আসে না। তিনি কেষ্টর শতনাম বইটি পাওয়ার জন্য লেখককে বলেছিলেন। তখন লেখক পিসিমাকে বলেছেন, তিনি ওসব বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কী রে? সে তুমি বুঝবে না, লেখক বলছেন। গিরিশ ঘোষের নাম শুনেছেন? না, পিসিমা সেই নাম শোনেননি। পিসিমা নয়ানা পয়সা ফেরত আনার জন্য লেখককে বলেন। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই ছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টারমশাই? তখন মাস্টারমশাই বলছেন, কেন রে? উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা পাচ্ছে কোথায়। এই বয়সেও যদি এখন মাস্টার হন, তাহলে লিখবেন কখন? তখন সতু বললেন, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, অর্থাৎ লেখক বললেন, কেন রে? সতু দেখেছেন যে চালতা বাগানের মাঠের ধারে বসে মাস্টারমশাই রোজ কী করেন? কবি মানুষ, বোধহয় লেখেন। একদিন সতুর সাথে লেখকও দেখতে গেলেন। চালতা বাগানের কী থাকে? ওখানে বহুকালের প্রাচীন আম, তেঁতুল গাছের ছায়ায় দিনের বেলা মনে হয় যেন সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জোড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই ছোট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে বাগানের ছায়ায় আশ্রয়ে একটি ছেঁড়া মাদুর পেতে, মাদুরের উপর কাগজ বই ছড়ানো, সেখানে তিনি লিখতেন। এই সময় লেখক কদবেলের লোভ সামলে লেখক কেমন হয় সেই বিষয়ের জানার জন্য আনন্দ বিস্ময়ে ছিলেন। উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স তখন কত, এ বিষয়ে লেখক বলেছিলেন 40-এর উপর। তার মায়ের বড় ভাই, অর্থাৎ তার বড় মামার বয়স 35। তার মামা মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। এরপর বছরখানেক পরে লেখক ও কয়েকজন ছেলে মিলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। কে? চক্রবর্তীদের কানাই, লেখক, সতু ও সারদা পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোথায় যাবে? পরীক্ষা দিতে রানাঘাটে যাবে। ওখানে দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে পড়েছেন যখন লেখক, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বিকালের সময় শাবলতলার মাঠে প্রচুর রোদ্দুর। মস্ত বড় মাঠের ওখানে কুল গাছ, শাওরা, ডাঁটা আর বন তুলসীর জঙ্গল। ওখানে এত বড় মাঠ লেখক কখনো দেখেনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এখানে। প্রত্যেকের কাঁধে কি রয়েছে? প্রত্যেকের কাঁধে একটি করে বোঁচকা।
তার মধ্যে বই, দপ্তর, কাপড়, গামছা ও কাঁথা রয়েছে। তাদের থাকতে হবে কোথায়? হোটেলে। বোঁচকা নামিয়ে সবাই কুল গাছের তলায় বসেছিলেন। মাস্টারমশাই তখন বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সতু বললে, কুল হয়েছে ছোটোখাটো। কানাইয়ের মা ওকে একটি নারকেলের নাড়ু আর রুটি দিয়েছিলেন পুডলিতে। সতু চেয়ে নিয়ে খেলো। আমি চাইতে গেলাম, অর্থাৎ লেখক চাইতে গেল। কানাই বলল, নেই। এরপর সবাই খেলাধুলো করতে ব্যস্ত। মাস্টারমশাইও নিজের লেখার কাজে ব্যস্ত। 2 ঘন্টার উপরেও এখানে সবাই খেলা করতে লাগলো। এখানে একটি বাগধারার কথা তুলে ধরা হয়েছে। সেই লাইনটা হলো, নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। এখানে পরীক্ষা বিষয়ে লেখকদের কি পরিমাণ ভয় সেটি উল্লেখ রয়েছে। বিশাল মুক্ত বনময় ধূলিপহরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলে বেড়ানোর জন্য লেখকের জীবন সার্থকতা খুঁজে পেয়েছেন। এরপর সবাই মিলে উমাচরণ মাস্টারমশাইকে খুঁজতে লাগলেন। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টারমশাইকে দেখতে পেল সবাই। এরপর সবাই উমাচরণ মাস্টারমশাই প্রতি শ্রদ্ধা আরও বাড়ল। আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার লেখকের বাংলার সেই অপূর্ব অপরাহ্নের অর্থাৎ বিকেলবেলার কথা মনে পড়ল। লেখকের দুঃখ হলো যে সাবলতলার মাঠে খেলা করত একটা সময়, এখন সেই মাঠ ধ্বংস হয়ে গিয়েছে, মুছে গিয়েছে সেই সৌন্দর্য আর নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে কেমন করে। আজকে তোমাদের সাবলতলা মাঠটি সম্পূর্ণ আলোচনা করা হলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। এসএলএসটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।